ভূত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে সবাই শুনছেন ভূত এক্সপ্রেস, আর আমি শুভ আছি আপনাদের সঙ্গে। আমি প্রতি মঙ্গলবার ও শনিবার এপিসোড আপলোড করি, তবে আজ যেহেতু একটি স্পেশাল দিন, তাই আজ এই স্পেশাল এপিসোডটি আপলোড করলাম। আজ আমার কাছে অনেকগুলো সত্যি ভৌতিক ঘটনা রয়েছে, যা এক এক করে আমি সবাইকে শোনাবো। তোমরা যদি কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো bhuteexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে তোমার ঘটনাটি আমাকে পাঠাতে পারো। শুরু করবো আজকের এপিসোড। চলে যাব প্রথম ঘটনায়। হাই দাদা, আমি প্রীতি। 1 মাস ধরে আমি ভূত এক্সপ্রেসের সঙ্গে যুক্ত আছি, আর এই 1 মাসে আমি প্রত্যেকটা ঘটনাই শুনে ফেলেছি। আমি এবং আমার পরিবার ভূত এক্সপ্রেসের ভীষণ ভক্ত। দাদা, এই ঘটনাটা আজ থেকে 50 বছর আগেকার ঘটনা ঘটেছিল আমার ঠাকুরদা এবং আমাদের পরিবারের সাথে। তখন আমার বাবার জন্ম হয়নি। আমার ঠাকুরদা প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর আরেকটা বিয়ে করেছিল। প্রথম স্ত্রীকে আমি পুরানো ঠাকুমা বলে সম্বোধন করলাম, আর দ্বিতীয় জনকে আমি নতুন ঠাকুমা বলে এখানে সম্বোধন করছি। আমার ঠাকুরদার প্রথম স্ত্রীর একটি কন্যা সন্তান হয় এবং একটি পারিবারিক অশান্তির কারণে সেই প্রথম স্ত্রী আত্মহত্যা করে। তখন তার মেয়ের বয়স মাত্র 6 মাস। আমার ঠাকুরদা ওই মেয়ের দেখাশোনা করার জন্য আবার বিয়ে করে নতুন ঠাকুমাকে। আর এই বিয়ে করার পর তারপর থেকে শুরু হয় সেই পুরনো ঠাকুমার যত উৎপাত আমাদের বাড়িতে। তিনি তার মেয়েকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নতুন ঠাকুমাকে সব সময় ভয় দেখাতে থাকে। কখনো ড্রামের জল একা একা পড়ে যাওয়া, হঠাৎ করে আয়নার কাঁচ ভেঙে যাওয়া, এরকম বিভিন্ন ঘটনা ঘটতে থাকে আমাদের বাড়িতে। আমার নতুন ঠাকুমার কোনো সন্তান হতো না। যতবারই বাচ্চার বয়স 8 মাস কি 9 মাস হতো, ততবারই সেই সন্তান গর্ভেই মারা যেত। মাঝে মাঝে ঠাকুমাকে অনেকেই দেখতে পেত। তারা দেখত ঠাকুমা তার মেয়ের সাথে বসে আছে। বাচ্চা মেয়েটি মাঝে মাঝে খেলতে খেলতে হঠাৎ করে তার মাকে দেখে চিৎকার করে উঠত। কখনো কখনো ভয়ে চিৎকার করে বাচ্চাটি অজ্ঞান হয়ে যেত। তখন পুরনো ঠাকুমা বেশি দেখা দিত নতুন ঠাকুমা এবং তার বাচ্চা মেয়েটিকে। আমার ঠাকুরদাকে তিনি খুব একটা দেখা দিতেন না, তাই ঠাকুরদা এই সব কথা বিশ্বাসও করতেন না। কিন্তু একদিন একটা ঘটনা ঘটার পর থেকে ঠাকুরদা বিশ্বাস করতে বাধ্য হয়। পুরানো ঠাকুমা যে শাড়ি পরে মারা গিয়েছিল, একদিন সেই একই শাড়ি পরে ঠাকুরদার সামনে এসে তিনি বললেন, আমার মেয়েকে দিয়ে দে, না হলে সবাইকে মরতে হবে। এই ঘটনার পর ঠাকুরদা ঠিক করে তিনি গয়ায় যাবে পুরনো ঠাকুমার আত্মার শান্তির জন্য জল দিতে, এবং সেই মতো ঠাকুরদা গয়ায় চলে যায়। সেখানে গিয়ে সবার মুখে শোনা যায় যে জল দেওয়ার পর পিছনে ঘুরে তাকালে মৃত্যু অনিবার্য। এরপর ঠাকুরদা জল দেওয়ার পর অনুভব করে পেছন থেকে কেউ ফুসফুস করে একটা শব্দ করছে। ঠাকুরদা যেই পেছন ঘুরতে যাবে, তখনই তার মনে পড়ে যায় যে পেছনে ঘোরা তো নিষেধ। তাই সে আর পেছনে না তাকিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসে। তখন ঠাকুরদার তো কিছুই হয়নি, কিন্তু বাড়িতে নতুন ঠাকুমার সাথে ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। তখনকার দিনে প্রত্যেকের বাড়িতে চাপা কল ছিল না। পাশে একজনের বাড়িতে জল নিতে যাচ্ছিলেন নতুন ঠাকুমা।
রাস্তার পাশের একটি বট গাছ কোনো হাওয়া বাতাস ছাড়াই ভেঙে পড়ে নতুন ঠাকুমার উপরে। সেদিন ভাগ্যক্রমে নতুন ঠাকুমা বেঁচে যায়, তার কিছুই হয় না। পরে সবার মুখে শোনা যায় পুরনো ঠাকুমা ওই গাছ ভেঙে দেওয়ার মাধ্যমেই এটা বোঝায় যে সে চলে যাচ্ছে। এরপর সব ঠিকঠাক হয়ে যায়। নতুন ঠাকুমার তারপর 4 মেয়ে এবং 2 ছেলে হয়, আর তাদের মধ্যে একজন হয় আমার বাবা। দাদা, ঘটনাটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে তোমার কণ্ঠে শুনিও। দাদা, প্রথমবার ঘটনা লিখছি, তাই গুছিয়ে লিখতে পারলাম না। তুমি কিন্তু গুছিয়ে ঘটনাটি পড়ে শুনিও। ধন্যবাদ প্রীতি ঘটনা পাঠানোর জন্য এবং আমাদের পরিবারটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি লিখেছেন সুস্মিতা দাস। তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেইভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, দাদা, আমি একটি ঘটনা শেয়ার করতে চাই। আমার বাবা যখন ছোট ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে। তখন আমার বাবার বয়স ওই 6 কি 7 বছর। একদিন সন্ধ্যায় বাবা তার দিদার সাথে বাড়ি ফিরছিলেন। আমাদের বাড়িটা একদম ফাঁকা, এক কোণে, আর এই এক কোণে হওয়ায় চারিদিকে খুবই অন্ধকার ছিল সেই সময়। বাবার দিদা, মানে সেই সম্পর্কে আমার জিমা, আমাদেরই বাড়িতে থাকতো। বাবা জিমার সাথে আস্তে আস্তে হঠাৎ একটু দূরে এগিয়ে আসে আর জিমা একটু পিছিয়ে পড়ে। আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার পাশে একটা পুকুর আছে, আর পুকুরের পাশেই রয়েছে একটা বিশাল লম্বা নারকেল গাছ। বাবা এগিয়ে আসতে আসতে হঠাৎ ওই পুকুরের ধারে দাঁড়িয়ে পড়ে, আর তখনই বাবার চোখ যায় ওই নারকেল গাছটির দিকে। বাবা দেখে একটা মানুষ গাছে চড়লে ঠিক যেমন লাগে ওই অন্ধকারে ঠিক তেমনই একটি মানুষের মতো কালো ছায়ার অবয়ব গাছের উপরে একটু একটু করে উঠছে আর নিচের দিকে দেখছে। বাবা ভাবে যে হয়তো বাড়িতে নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে নারকেল চুরি করতে, কারণ এর আগে বহুবার এরকম নারকেল চুরি হয়েছে আমাদের বাড়িতে, তাই বাবার কাছে এটা ভাবাই স্বাভাবিক। এরপর বাবা ওই গাছের ওখানে দাঁড়িয়ে খুব জোরে একটা চিৎকার করে আর বলতে শুরু করে যে, কে উঠেছিস গাছে, এক্ষুনি নিচে আয়। এরপর বাবা দেখে ওই ছায়ার মতো অবয়বটি এক মুহূর্তে গাছ থেকে লাফিয়ে নিচে পড়ে যায় আর বাবার দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের জন্য তখন বাবার মনে হয়েছিল যে বাবা সেখানে এসে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। বাবা ওই অবয়বটির ভয়ঙ্কর মুখ দেখে জোরে একটা চিৎকার করে আর ওখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর যখন বাবার হুঁশ আসে তখন বাবা বিছানায় শুয়ে, আর বাবার গায়ে তখন প্রচণ্ড জ্বর আর প্রচুর পরিমাণে তার বমি হচ্ছিল। এই ঘটনার পর বাবা বেশ কয়েকদিন ধরে প্রায় সবসময় একটা পচা ডিম আর পচা মাছের গন্ধ পেত। তাই বাবাকে আমার দাদু, মানে আমার বাবার বাবা, একটা ওঝার কাছে দেখাতে নিয়ে যায়। তিনি একটি সুতো বাবার হাতে বেঁধে দেন, আর তারপর থেকে বাবার আর কোনো সমস্যা হয়নি। দাদা, ঘটনাটি ভালো লাগলে পড়ে শুনিও। আরও ঘটনা আছে, সব আমি তোমায় শেয়ার করব। ঠিক করে লিখতে পারিনি, একটু গুছিয়ে তুমি পড়ে শুনিও। এই ছিল দ্বিতীয় ঘটনা। নেক্সট ঘটনাটি বাংলাদেশ থেকে আমাদেরই একজন শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম দাদা ভাই, আমি শিরিন। যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। তখন সাল 2016, আমি 10ম শ্রেণীর ছাত্রী ছিলাম। আমি, আমার আম্মু ও আমার ছোট বোন আমরা একসাথেই থাকি। আমার আম্মু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। আমার বদ অভ্যাস ছিল একটাই, যে যত গরমই থাকুক না কেন কাঁথা ছাড়া আমার কিছুতেই ঘুম আসতো না। তো সেদিন মধ্যরাতে আমি ফেসবুক করছিলাম। রাত তখন 2টো কি 2:30 হবে হয়তো। হঠাৎ আমার কাঁথাটা আমার শরীরের ওপর থেকে সরে যায় এবং একটি ঠান্ডা হাত আমার পায়ে স্পর্শ করে। হাতটি স্বাভাবিক কোনো হাতের পাঞ্জার চেয়ে একটু বড় আর খসখসে ছিল। আমি ভয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আম্মু আমাকে শান্ত করার চেষ্টা করতে থাকেন, কিন্তু আমার কান্না
কিছুতেই থামছিল না সেই সময়। পরে আম্মু দোয়া দরুদ পড়তে থাকেন এবং পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। দাদা, সেদিন রাতে আমার আর আম্মুর কিছুতেই ঘুম হয়নি। ভয়ে সারা রাত আমরা জেগেছিলাম। মনের ভুল ভেবে ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম আমরা। পরে এক হুজুরের কাছে গেলে তিনি বলেন যে আমাদের বাসায় কিছু একটা আছে, তবে আমাদের কোনো ক্ষতি করবে না সেটা। আর আমার পায়ে হাত সে দিয়েছিল আমার মায়ায় পড়ে, তবে আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি আমাদের। এরপর এরকম ছোটোখাটো ঘটনা মাঝের মধ্যেই আমাদের সাথে ঘটত। রান্নাঘরের রান্না করতে গেলে মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, অথবা মনে হতো কেউ অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের উপরে। কখনো খেতে বসলে দেখা যেত পানির গ্লাস নিজের থেকেই পড়ে যাচ্ছে। এমন অবস্থায় একদিন হঠাৎ আমাদের বাসার দরজাটা ভীষণ জোরে আওয়াজ করে বন্ধ হয়ে যায়। মনে হলো যেন বিল্ডিংটা ভেঙে পড়ল। এর মধ্যে আওয়াজ শুনে দারোয়ান প্রত্যেক বাসায় গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে কিসের আওয়াজ হলো। আমার আম্মু দারোয়ানকে বললেন যে একটু ছাদে গিয়ে দেখো, হয়তো কোনো বাচ্চারা গোলমাল করছে সেখানে। কিন্তু দারোয়ান 5 মিনিট ধরে চেষ্টা করেও ছাদে যেতে পারল না, বরঞ্চ সে হাঁপিয়ে উঠে আমাদের কাছে এসে পানি চায় আর বলে সে নাকি 5 মিনিট ধরে একটি জায়গাতেই ঘুরছিল, কিছুতেই সে নাকি ছাদে যেতে পারেনি। আমাদের উপরের ফ্ল্যাটে 2 জন কাপেল থাকতো, তারা ছিল হাজব্যান্ড ওয়াইফ। আমার আম্মু সেই কাপেলদের আমাদের সাথে অ্যাটাচ করে দেন এবং এরপর থেকে তারা আমাদের সাথেই থাকেন। সেই আন্টি অনেক মিশুকে ছিলেন, আমাদের সাথে অনেক দ্রুত মিশে গিয়েছিলেন উনি। একদিন রান্নাঘর থেকে এসে তিনি আমাদের বললেন তার দিকে নাকি কেউ একজন অনেকক্ষণ তাকিয়েছিল, বা কেউ একজন তার পেছনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এমনটা তিনি অনুভব করেছেন। পরে আমাদের সাথে ঘটা সব ঘটনা ওনাকে বলা হয় এবং উনি একটু ঘাবড়ে যান সব কিছু শুনে। একদিন আমার খালামণিরা আসেন আমাদের বাসায়। আমরা সব কাজিনরা বসে আড্ডা দিচ্ছিলাম সেই সময়। অন্য রুমে আমার আম্মু ও খালা আম্মা কথা বলছিলেন। হঠাৎ দেখি যে আমাদের বাসার সামনের দরজাটা ভীষণ জোরে আওয়াজ করে বন্ধ হয়ে গেল, অথচ কোনো বাতাস ছিল না তখন। খালা আম্মা বললেন যে আমরা দরজা খুললাম কেন, কিন্তু তখন আমরা দরজা খুলিনি। আমার বান্ধবীদেরও আমি এই কথাগুলো বলেছিলাম, কিন্তু তারা কেউ এগুলো বিশ্বাস করতে চায়নি। আমার সাথে এসব ঘটনা ঘটা শুরু হওয়ার পর থেকে আমি দিন দিন কালো হয়ে যাচ্ছিলাম। মেয়েরা রাতে রূপচর্চা করে, আপনারা হয়তো অনেকেই জানেন। রাতে রূপচর্চা করার জন্য আমি গোলাপের পাপড়ি নিয়েছিলাম মধুর সাথে মিক্স করে ত্বকে লাগানোর জন্য। রুমে ঢুকতেই ছাদে একটা বিকট আওয়াজ শুনতে পাই আমি। সেদিন আমরা সবাই ওই বিকট আওয়াজটা শুনে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমার খালাতো বোন এসেছিল বাসায়, তার ইউনিভার্সিটির এক্সাম ছিল। সে আমাদের বাসায় থেকে এক্সাম দেবে, এটাই ঠিক হয়েছিল। আমি আমার খালাতো বোনকে সব ঘটনা বলি, সেও বিশ্বাস করতে চায় না আমার কথাগুলো শুনে। সে বলে এইগুলো সব নাকি আমার মনের ভুল। একটা জিনিস আমি আগেই লক্ষ্য করেছিলাম, যখনই উপর থেকে কোনো অস্বাভাবিক আওয়াজ আসতো, আমি গান গাইলেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যেত। দাদা, বলে রাখি আমি গান লিখি, আবার সেই গান আমি নিজেই সুর দেই। তো একদিন উপর থেকে আওয়াজ আসলো, আমি আর খালাতো বোন একসাথে বসেছিলাম, সেও শুনতে পায় আওয়াজটা। আমি তাকে বললাম যে দেখবি এই আওয়াজটা হলো তো এইমাত্র, আমি এক্ষুনি একটা গান গাইব, আমি গান গাইলেই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। এরপর ঠিক তাই হলো। আমার খালাতো বোন এই দৃশ্য দেখে সেও বিশ্বাস করলো ঘটনাটা। আমি আগেই বলেছিলাম যে আমাদের সাথে 2 জন কাপেল থাকতো। তো সেই আন্টির বাবা একদিন বেড়াতে আসেন ওখানে, তাই তার বাবাকে এক রুমে ঘুমাতে দিয়ে আমরা যে রুমে থাকতাম সে রুমে কাপেলদের ঘুমাতে দেওয়া হয়। রাত তখন প্রায় 2:30 কি 3টে হবে। হঠাৎ সেই আন্টির ঘুম ভেঙে যায় এবং সে তার স্বামীকে একা রুমে রেখে আমাদের রুমে নক করা শুরু করে। আমরা তাকে দেখে পুরো অবাক হয়ে যাই। তার চোখ মুখ পুরো রক্তের মতো লাল হয়ে গেছিল।
বোঝাই যাচ্ছিল যে তিনি ভীষণ ভয় পেয়েছে। সেদিন রাতে আর আমরা ঘুমাতে পারিনি। পরের দিন সকালে আন্টির কাছে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি দেখেছিলেন। তিনি বললেন যে কেউ একজন নাকি তাকে বলেছে যে আমি তোদের কোনো ক্ষতি করব না, তবে এই বাড়িতে যে দুটো মেয়ে আছে তোরা কেউ আমার আর তাদের পথে বাধা হয়ে আসবি না। এই কথাটা তিনি ঘুমানো অবস্থায় শুনে আর তারপরেই তার ঘুম ভেঙে যায়। মেয়ে বলতে আমাদের বাড়িতে আমি আর আমার বোন ছিলাম সেখানে। এরপর সাথে সাথে আমার আম্মু আমার মামাকে ফোন করে বাসা চেঞ্জ করার কথা বলে। আমরা সেই মাসেই বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসি। এখন মাঝে মাঝে আমি যখন বাড়িতে একা থাকি তখন কারো একটা উপস্থিতি অনুভব করতে পারি। আগের মতো সেরকম আর কিছু হয় না, তবে জানি না কতদিন সব কিছু ঠিকঠাক থাকবে। দাদা, এই ছিল আমার ঘটনা। লেখালেখিতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন দাদা। এই ছিল তৃতীয় ঘটনা। চলে যাব নেক্সট ঘটনায়, তবে তার আগে জানিয়ে রাখি যে তোমরাও চাইলে আমায় ঘটনা পাঠাতে পারো। ঘটনা পাঠাতে হলে ঘটনাটি লিখে মেল করতে হবে bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমায় ঘটনা পাঠাতে পারো। ঘটনা পাঠানোর সময় কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নাম আর লোকেশনটা মেনশন করে দেবে, তাহলে আমি কিন্তু শাউট আউট দিতে পারবো তোমাদেরকে। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছেন মঙ্গল মাইতি। তিনি লিখেছেন, দাদা কেমন আছো? আমি মঙ্গল, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে লিখছি। এর আগেও তোমাকে ঘটনা পাঠিয়েছি, হয়তো তোমার পছন্দ হয়নি, তাই আবারও লিখলাম। অপেক্ষায় থাকবো দাদা তোমার কণ্ঠে শোনার জন্য ঘটনাটি। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটা আমার বন্ধুর মুখে শোনা। বন্ধুর নাম বরুণ জানা, বাড়ি তমলুক। ওর একজন দাদার ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এটা। ওর বন্ধু যেভাবে বলেছে সেভাবেই তোমাকে আমি লিখছি। মাস 6 আগের কথা। আমাদের বাড়ি থেকে আমার দাদার বাড়ি অনেকটাই দূরে। রাস্তার বাঁ দিকে পড়তো ওদের বাড়িটা। ওই দাদাদের দোতলা বাড়ি। দাদার ছেলে একাই ঘুমাতো দোতলায়। ওদের বাড়ির পিছনে একটা অনেক বড় পুকুর রয়েছে। একদিন রাত্রিবেলা ঠিক 2টো নাগাদ দাদার ছেলের ঘুম ভেঙে যায়। ও বিছানার ওপর উঠে বসে। তখন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জোছনার আলো ঝলমল করছে। ও হঠাৎ দেখতে পায় বাড়ির পিছন দিকে অনেক লোক একসাথে দাঁড়িয়ে আছে। লোকগুলো বেশ অদ্ভুত রকম দেখতে, লম্বা লম্বা আর কালো রঙের পোশাক পরা, যেন খুব বড় একটা বাজার বসেছে ওই পুকুরের ওপরে। ঠিক বাজারে যেসব জিনিসপত্র থাকে, কলার কাদি থেকে শুরু করে সব কিছুই ওরা নিয়ে বসে আছে ওখানে। ওই বন্ধুটি দেখতে পায়। দাদার ছেলে এসব দেখে কিছুই বুঝতে পারে না। ও ভাবে এসব কি হচ্ছে ওর সঙ্গে। এখানে এত বড় বাজার আর এত রাতে এত লোক এখানে এলো কি করে? কিছুক্ষণের মধ্যে হঠাৎ করেই সব কিছু আবার কোথায় যেন হারিয়ে যায়। সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছিল। দাদার ছেলে আজও বুঝে উঠতে পারেনি ওই রাতে ওর সাথে কি ঘটেছিল। ঘটনাটা অনেক ছোট, তবুও দাদা তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে ঘটনাটা সবার সঙ্গে শেয়ার করো। আর লেখার মধ্যে দাদা যদি কোনো ভুল থাকে তাহলে তুমি তোমার মতন করে গুছিয়ে পড়ে শুনিও। ভালো থেকো দাদা। এই ছিল তৃতীয় ঘটনা। দেরি করব না, চলে যাব আজকের শেষ ঘটনায়। ঘটনা লিখেছেন শ্রাবন্তী সাধুখা। তিনি লিখেছেন, নমস্কার দাদা, কেমন আছেন? মঙ্গলময় ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন। দাদা, ঘটনাটি আমার বিয়ের পরপর এক গরমের সময় ঘটে। আমি কোনোদিনও ঘরের জানালা বা দরজা বন্ধ করে শুতাম না। নবদম্পতিরা যেমন দরজা জানালা বন্ধ করে ঘুমায়, তেমন আমি কোনোদিনও করিনি। আমার ঘরটা 3 তলায় বলে খুব সুন্দর হাওয়া দেয় রাতে, আর দিনের বেলায় ঠিক তার উল্টো, একদমই ঢোকা যায় না। তো এমন হতো যে প্রতিদিন শুতে গেলেই মনে হতো ছাদে কেউ মুড়ো ঝাঁটা দিয়ে ঘসঘস করে ঝাঁট দিচ্ছে। আমার বর ফোন দেখতেই ব্যস্ত। আমি তাকে জিজ্ঞাসা করায় সে বলল যে ও কোনো ঝাঁটার আওয়াজ পাচ্ছে না। কিছু সময় পর বন্ধ হয়ে গেল ওই আওয়াজটা। আবার পরের দিন রাত 12টায় সেই আওয়াজটা শুরু হলো, খড়খড় করে ঝাঁটার আওয়াজ।
একটা সময় ভীষণ বিরক্ত লাগতে শুরু করলো। আমি বরকে বললাম সেই আওয়াজের ব্যাপারে। ও বলল ও নাকি কিছুই শুনতে পাচ্ছে না। এরপর আমি শাশুড়ি মাকে ডেকে ছাদে গেলাম, দেখলাম কোথাও কিছুই নেই। আমি ঘরে বসে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম। সেদিন হঠাৎ গভীর রাতে একটা গো গো শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘরের সিলিংয়ে 4টে নাইট ল্যাম্প লাগানো আছে। আমি সবকটা জ্বালাতাম না, মাত্র একটাই জ্বালাতাম। অল্প আলোতে আমি দেখলাম যে কেউ একজন আমার ঘরের বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। ঘরে যেহেতু মা, ভাগ্নি, বর আর আমি ছাড়া কেউ থাকি না, তাই কে দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য বেড সুইচটা অন করলাম। লাইট জ্বালাতেই দেখলাম সেখানে কিছুই নেই। আমি আবারও পাশ ফিরে শোবার চেষ্টা করি। ঠিক মনে পড়ে না কতক্ষণ পর, কিন্তু বেশ কিছু সময় পর অনুভব করলাম যে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর যথারীতি তার নিঃশ্বাসটা পড়ছে আমার শরীরে। আমি আচমকা চোখ খুলে দেখলাম একটা অবয়ব আমার বরের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার জেগে যাওয়াতে সেটা আচমকাই অদৃশ্য হয়ে যায়। সকাল হতে মাকে সে কথা বলতে মা বলল যে বাবা, মানে আমার শ্বশুর, তিনি রোজ আসে তার ছেলেকে দেখতে, আর এটা প্রথম না, এর আগেও তিনি বহুবার এসেছেন এবং যারা যারা আমার বরের সাথে সেই বিছানায় ঘুমিয়েছে তারাও ওনাকে দেখেছে। প্রথমে বিশ্বাস না হওয়ায় আমি আমার বড় ননদের ছোট কাকা শ্বশুরের একমাত্র ছেলে, তাকে জিজ্ঞাসা করি এই ঘটনার ব্যাপারে। আমি তার কাছেও শুনেছি সেও নাকি সত্যি দেখেছে এইসব। সেও আমাকে বলেছিল যে আমি সত্যি দেখেছি একটি অবয়বকে। দাদা, জানি না এটা একজন বাবার সন্তানের প্রতি ভালোবাসা নাকি মৃত্যুর সময় সন্তানের হাতে জল না পাওয়ার তৃষ্ণা, যা আজও আমার শ্বশুর মশাইকে টেনে আনে তার ছেলের কাছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই ছিল দাদা ঘটনা। এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ভৌতিক ঘটনা। কেমন লাগলো ঘটনাগুলি? ভালো লাগলে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি আর মেরি ক্রিসমাস। ভূত এক্সপ্রেস।